Hello guys, welcome back to my channel. In this video, I will present Upon Westminster Bridge. It is a famous poem by William Wordsworth and it is a kind of exceptional poem. Before going to the text itself, let us know a few things about the poet and the poem. The original title of the poem is Composed upon Westminster Bridge, September 3, 1802. এই ধরনের নামকরণ নতুন নয়। আমরা টিন্টারনাবি বলে যে খ্যাত যে কবিতাটি তার নামকরণও এমন ভাবেই দেখেছি। Composed a few miles above Tinternabie. So the present poem, which is known more as Westminster Bridge or Upon Westminster Bridge, the original title is Composed upon Westminster Bridge, September 3, 1802. এবং এই ডেটটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, সেটা পরে আলোচনা করছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ টেক্সট বইতে যেটি রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the pioneers of the English romantic movement. ইংরেজি সাহিত্যে যে রোমান্টিক আন্দোলন তার অগ্রদূতদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Some of his noted works include Lines Composed a Few Miles Above Tinternabie, Ode on the Intimations of Immortality, যেটা ইমমর্টালিটি ওড নামে খ্যাত, প্রেলিউড, এবং এটা তার ম্যাগনাস ওপাস, আত্মজীবনীমূলক অর্ধ আত্মজীবনীমূলক কবিতা প্রেলিউড। The poet is touched by the untainted beauty of the morning over the city of London. নিষ্কলুষ সৌন্দর্য সকালবেলায় লন্ডন শহরের দেখে কবি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এই কবিতায়, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায়, ওয়ার্ডসওয়ার্থ describes the pure and peaceful beauty of his city before the bustle and hurry of the day have started. দিনের দৈনন্দিন কাজকর্ম তখনও শুরু হয়নি। The poet is moved by the somnolent beauty of the morning that wraps up the city in tranquility. শহরটাকে নিস্তব্ধতায় ঢেকে রেখেছে যে সকালের সৌন্দর্য, তার দ্বারা কবি মুগ্ধ হয়ে এই কবিতা লিখলেন। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল Poems in 2 volumes in 1807 and the original date was September 3, 1802. কিন্তু এই ডেটটি কারেক্টেড অ্যান্ড চেঞ্জড টু 1802, 31 জুলাই 1802 বলে সংশোধিত হয় এবং পরিবর্তিত হয় ইন দ্য ল্যাটার এডিশনস। পরবর্তী সংকলনগুলোতে 31 জুলাই 1802 লেখা হতে থাকে, কারণ কবি যখন তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে লন্ডন থেকে ক্যালাইস যাচ্ছিলেন, ফ্রান্সের একটি বন্দর, সেখানে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে 31 জুলাই 1802 সাল, তখনই তিনি এই কবিতাটি লিখে ফেলেছিলেন। এবং the poem portrays the quiet and calm and silence which prevailed when Wordsworth crossed Westminster Bridge with his sister Dorothy while travelling in a boat from London to France. লন্ডন থেকে ফ্রান্স যাচ্ছিলেন যখন, তখন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে যে শান্ত স্নিগ্ধ শহরের রূপ দেখেছিলেন, তাতে বিমোহিত হয়ে কবি এই কবিতা লিখে ফেলেছিলেন। ফলে প্রথম সংকলনে অবশ্য সেপ্টেম্বর 3 ছিল, তাই কবিতার নামকরণ এটাই, কিন্তু পরবর্তী সংকলনগুলোতে 31 জুলাই বলা হয়, কারণ 31 জুলাই কবি আসলে কবিতাটি লিখেছিলেন। Let us know more about William Wordsworth. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালের 7 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1850 সালের 23 এপ্রিল প্রয়াত হন। He was an English romantic poet who, with Samuel Taylor Coleridge, helped to launch the Romantic age in English literature with their joint publication Lyrical Ballads. 1798 সালে এই লিরিক্যাল ব্যালাডস বলে কাব্যগ্রন্থটি প্রকাশনার মধ্য দিয়ে মনে করা হয় ইংল্যান্ডে রোমান্টিক যুগের সূচনা হলো, এবং এই লিরিক্যাল ব্যালাডসে
23টি কবিতা রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19টি কবিতা এবং তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজের 4টি কবিতা। Wordsworth's magnum opus is generally considered to be The Prelude, a semi-autobiographical poem of his early years that he revised and expanded a number of times. অনেকবার বদলেছেন এই কবিতাটাকে। Wordsworth was poet laureate from 1843 until his death on 23 April 1850. 1850 সালে 23 এপ্রিল প্রয়াত হওয়া পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট ছিলেন 1843 সাল থেকে। The second of 5 children born to John Wordsworth and Anne Cookson, William Wordsworth was born on 7 April 1770 in what is now named Wordsworth House in Cockermouth, Cumberland, part of the scenic region in northwestern England known as the Lake District. অর্থাৎ লেক ডিস্ট্রিক্টের কাম্বারল্যান্ডের ককারমাউথে ওয়ার্ডসওয়ার্থ হাউস নামে বর্তমানে যা খ্যাত সেই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা জন ওয়ার্ডসওয়ার্থ, মা অ্যান কুকসন। উইলিয়ামস সিস্টার দ্য পোয়েট অ্যান্ড ডায়েরিস্ট ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, এবং এই ডরোথি ওয়ার্ডসওয়ার্থের প্রচুর রেফারেন্স আমরা পাবো কারণ তিনি তার পোয়েটিক ইন্সপিরেশনও ছিলেন বলা হয়। To whom he was close all his life, was born the following year, and the two were baptized together. Wordsworth was taught to read by his mother and attended first a tiny school of low quality in Cockermouth, then a school in Penrith for the children of upper class families, where he was taught by Anne Birkett. Anne Birketteর আন্ডারে তিনি অনেক কিছুই শিখেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ হাউস যেটি ককারমাউথে, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বাড়ি। এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। অনেকগুলো বাড়ি ওয়ার্ডসওয়ার্থ পরবর্তীকালে বদলান। এটা ককারমাউথের চার্চ, কাম্ব্রিয়া, ইংল্যান্ডে। রিভার ককার উইথ দ্য ওয়াকওয়ে অ্যাটাচ টু দ্য বিল্ডিং, একদম তাদের বাড়ির পাশ দিয়ে ককার নদী বয়ে চলেছে। After the death of Wordsworth's mother in 1778, his father sent him to Hogshead Grammar School. এই হক্সেড গ্রামার স্কুলে তাকে পাঠানো হয়। হক্সেড গ্রামার স্কুল ল্যাঙ্কাশায়ারে অবস্থিত, বর্তমানে অবশ্য এটা কাম্ব্রিয়াতে অবস্থিত। And sent Dorothy to live with relatives in Yorkshire. She and William did not meet again for another 9 years. ডরোথি এবং ওয়ার্ডসওয়ার্থ তারা এই তাদের পাঠ চলাকালীন 9 বছরের কোনো দেখা সাক্ষাৎ ছিল না। Wordsworth made his debut as a writer in 1787 when he published a sonnet in the European magazine. That same year he began attending St. John's College, Cambridge. He received his BA degree in 1791 সেন্ট জনস কলেজ থেকে, কেমব্রিজের সেন্ট জনস কলেজ থেকে তিনি BA ডিগ্রি লাভ করেন। He returned to Hogshead for the first 2 summers of his time at Cambridge and often spent later holidays on walking tours, visiting places famous for the beauty of their landscape. ফেমাস যে বিখ্যাত আল্পস পর্বতমালা, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ইটালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, বিস্তীর্ণ এলাকা তিনি ঘুরে বেড়িয়েছিলেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন, যা পরবর্তীকালে তার কবিতার উপাদান হিসাবে তাকে সহায়তা করে। His relationship with Annie Vallon, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে হবে, কারণ এই অ্যানি ভিলনের সঙ্গে সম্পর্ক এবং তার সঙ্গে পরবর্তী সময়ে দেখা করতে যাওয়ার প্রেক্ষিতেই এই কবিতা লিখে ফেলেছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে কবি। In November 1791, Wordsworth visited revolutionary France and became enchanted with the Republican movement. কারণ 1789-এ ফরাসি বিপ্লব শুরু হয় এবং ফরাসি বিপ্লবের দ্বারা প্রভূত তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং ফরাসি বিপ্লবের আদর্শ লিবার্টি, ফ্রেটার্নিটি, জাস্টিস এগুলো রোমান্টিক মুভমেন্টের উপাদান হিসাবে তিনি গ্রহণ করেছিলেন
এই সময়ই he fell in love with a French woman, Annette Vallon, who in 1792 gave birth to their daughter Caroline. ওয়ার্ডসওয়ার্থের কন্যার জন্ম দিয়েছিলেন ক্যারোলিনের। Financial problems and Britain's tense relations with France forced him to return to England alone the following year. পরের বছর তিনি একাই ফিরে এসেছিলেন ফ্রান্স থেকে। The circumstances of his return and his subsequent behavior raised doubts as to his declared wish to marry Annette. পরে আর অ্যানেকে বিয়ে করা হয়নি, ভ্যালনকে তিনি বিয়ে করতে পারেননি। However, he supported her and his daughter as best as he could in later year. পরবর্তী বছরগুলোতে, পরবর্তী জীবনে তিনি যথেষ্ট সাহায্য করেছিলেন। অবশ্য তিনি তার মেয়ে ক্যারোলিনকে নিয়মিতভাবে টাকাও পাঠিয়েছেন। যাই হোক, এই সময়ের আতঙ্ক, আন্দোলনের তীব্রতা ওয়ার্ডসওয়ার্থকে একটু ডিসিলিউশন করে দেয় এবং পরবর্তী সময়ে তিনি যখন মেরি হাচিনসনকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন, তখন 1802 সালে ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে নিয়ে ফ্রান্স গিয়েছিলেন এবং এই ফ্রান্স যাত্রাকালেই 1802 সালের 31শে জুলাই তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছিলেন, যে দৃশ্য কবিকে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিল। তিনি সেখানে ফ্রান্স যাচ্ছিলেন ভ্যালন এবং তার মেয়ে ক্যারোলিনকে দেখতে ক্যালাইসে। ক্যালাইস হচ্ছে ফ্রান্সের একটি বন্দর। দ্য পারপাস অফ দ্য ভিজিট ওয়াজ টু প্রিপেয়ার অ্যানি ফর দ্য fact of his forthcoming marriage to Mary Hutchinson. Afterwards he wrote the sonnet, "It is a beauteous evening, calm and free, recalling a seaside walk with the 9-year-old Caroline." 9 বছর বয়সী ক্যারোলিনের সাথে পাশাপাশি সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, পরবর্তীতে তার মেয়ে ক্যারোলিনকে নিয়ে কবিতা লিখেছিলেন, সনেট লিখেছিলেন। And Mary was anxious that Wordsworth should do more for Caroline. Upon Caroline's marriage in 1816, Wordsworth settled £30 a year on her payments, which continued until 1835. তবে £30 সেটেল করেছিলেন, তার পরবর্তী সময় তাকে দেবে বলে তার মেয়েকে, কিন্তু এটা কম পরিমাণ অর্থ ছিল না, তখনকার সময়ের ছিল £30। তার ফার্স্ট পাবলিকেশন, the year 1793 saw the first publication of poems by Wordsworth in the collections An Evening Walk and Descriptive Sketches এবং An Evening Walk, একটা ইম্পর্টেন্ট একটা লিটারারি পাবলিকেশন বাই ওয়ার্ডসওয়ার্থ, এবং এর জন্য তিনি £900 একটা লিগ্যাসি পান এবং পরবর্তীকালে কবি হিসাবে তার যে কেরিয়ার বেছে নিয়েছিলেন তাতে উৎসাহ জুগিয়েছিল। এবং পরবর্তী সময়ে ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে কোলরিজের সাক্ষাৎ ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক যে কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট মনে করা হয়। 1795-এ he met Samuel Taylor Coleridge in Somerset. The two poets quickly developed a close friendship. For 2 years from 1795, William and his sister Dorothy lived at Resdown House in Dorset. ডরসেটের এই বাড়িতেই থাকতেন, রেসডাউন হাউসে, a property of the Piney family to the west of Pilsdon Pen. They walked in the area for about 2 hours every day. প্রত্যেক দিন 2 ঘন্টা করে হাঁটতেন এই তিনজন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এসটি কোলরিজ। এবং এই লেকল্যান্ড এলাকার তারা নেটিভ বলে পরিচিত হন এবং তারা যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেন সেগুলো যথেষ্ট পরিমাণে তাদেরকে সবাইকেই অবশ্য উৎসাহ জুগিয়েছিল যে প্রকৃতির প্রতি আকৃষ্ট হতে এবং প্রাকৃতিক কবিতা লিখতে। In 1797, the pair moved to Alfoxton House, Somerset. Alfoxton House হচ্ছে এটা, just a few miles away from Coleridge's home in Netherstowey. কোলরিজের বাড়ির কাছাকাছি ডরোথি এবং ওয়ার্ডসওয়ার্থ দুজনেই থাকতেন। Together, Wordsworth and Coleridge, obviously with insights from Dorothy, produced lyrical ballads. এই সময়ে
ল্যান্ডমার্ক ওয়ার্ক লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয় 1798-এ, যেটা কিনা রোমান্টিক যুগের সূচনা করে দেয়। ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতাগুলোর একটি টিন্টার নেভি অবশ্য এই পাবলিকেশনে ছিল, এবং কোলরিজের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার ছিল, কিন্তু সাধারণ মানুষ প্রথমে এটাকে গ্রহণ করেনি খুব ভালোভাবে। পরবর্তীকালে তিনি প্রিফেস লিখেছিলেন, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন, এবং সেটা পরবর্তীকালে জনপ্রিয় করে তুলেছিল। 1795-এ, অর্থাৎ যে বছর কোলরিজের সঙ্গে দেখা হয়, সেখান থেকে 1797 লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের আগের বছরে, এই 3 বছর জুড়ে তিনি একটি নাটক লিখেছিলেন দ্য বর্ডারার্স, যদিও সেটা ততটা সাফল্য পায়নি। এই সময়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, জার্মানি, এবং পরবর্তীকালে লেক ডিস্ট্রিক্টে ফিরে আসেন এই 3 জন, এবং তারা সিদ্ধান্ত নেয় লেক ডিস্ট্রিক্টে স্থায়ীভাবে বসবাস করবেন। এবং এই সময়ে গ্র্যাসমিয়ারে ডাব কটেজে তারা থাকতেন। লেক ডিস্ট্রিক্টে এসে তাদের আর একজন কবির সঙ্গে পরিচয় ঘটল, তিনি হচ্ছেন রবার্ট সাউদি। রবার্ট সাউদি পোয়েট লরিয়েট হয়েছিলেন। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এন্ড সাউদি কেম টু বি নোন অ্যাজ লেক পোয়েটস। এই 3 জনকে একত্রে লেক পোয়েটস বলা হতো। আর তাছাড়া এই লেক ডিস্ট্রিক্টের যে উল্লেখযোগ্য জায়গাগুলো, যেগুলো একদম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, এই দৃশ্য দেখার পরে এ পোয়েট ক্যান নট বাট বি গে, আনন্দিত না হয়ে কোনো কবি থাকতে পারবেন না। আর এই আনন্দ ঝরে ঝরে পড়েছে রোমান্টিক কবিতায়। Throughout this period, many of Wordsworth's poems revolved around themes of death, endurance, separation, and grief. On 4th October, following his visit with Dorothy to France to arrange matters with Annette, Wordsworth married his childhood friend Mary Hutchinson. মেরিকে এই সময় বিয়ে করেন। তারা লেক ডিস্ট্রিক্টে যে ডাব কটেজে থাকতেন, এটা হচ্ছে সেই ডাব কটেজের গার্ডেন থেকে তোলা ছবি। এ হচ্ছে মেরি হাচিনসন। ডরথি কন্টিনিউড টু লিভ উইথ দ্য কাপল অ্যান্ড গ্রু ক্লোজ টু ম্যারি। দ্য ফলোয়িং ইয়ার মেরি গেভ বার্থ টু দ্য ফার্স্ট অফ 5 চিলড্রেন। ওয়ার্ডসওয়ার্থ এবং মেরির 5 জন সন্তান হয়েছিল, 3 জন অবশ্য আগে মারা যায়, ওদের আগেই। মেরি হাচিনসনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই সেই ডাব কটেজ, বিখ্যাত ডাব কটেজ। পরে অবশ্য ডাব কটেজ রোমান্টিক যুগের আর একজন এসেইস্ট এবং কবি টমাস ডিকুয়েন্সি এই বাড়িতেই থাকতেন। এটা হচ্ছে রাইডাল মাউন্ট, হোম টু ওয়ার্ডসওয়ার্থ ফ্রম 1813 to 1850। পরবর্তী জীবন তিনি এখানেই কাটিয়েছেন মৃত্যু পর্যন্ত। Hundreds of visitors came to here to see him over the years. বছরের পর বছর তার সঙ্গে দেখা করতে দর্শনার্থীরা ওয়ার্ডসওয়ার্থের কাছে আসতেন এই বাড়িতেই, রাইডাল মাউন্ট। প্যানোরামিক ফটোগ্রাফ অফ রাইডাল মাউন্ট, কি সুন্দর ছবির মতো এই বাড়ি। এবারে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মেজর ওয়ার্কস গুলো একটু দেখে নেব। 1798-এর অবশ্যই লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশন একটা তার বড় একটি ল্যান্ডমার্ক ওদের ব্যাপার, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোলরিজেরও কবিতাগুলো ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা যেগুলো ছিল, উই আর 7, লাইন্স রিটেন ইন আর্লি স্প্রিং, দ্য টেবল টার্নড, লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার নেভি, যেটা টিন্টার নেভি নামে বিখ্যাত। 1800 সালের এডিশনে তিনি লিখলেন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, এবং এটাকে মনে করা হয় ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এবং লুসি পোয়েমস গুলো এখানে লেখা হতে লাগলো। দ্য সলিটারি রিপার, নাটিং, পোয়েমস ইন 2 ভলিউমস, যে কাব্যগ্রন্থ থেকে আমাদের প্রেজেন্ট পোয়েম নেওয়া হয়েছে সেটা 1807 সালে প্রকাশিত হয়। রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটি ড্যাফোডিলস নামে বিখ্যাত। ওড টু ডিউটি, ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, এগুলো বিখ্যাত কবিতা। দ্য সলিটারি রিপার, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, লন্ডন 1802, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই লেখাগুলো উল্লেখযোগ্য।
পোয়েমস ইন 2 ভলিউমসে প্রকাশিত হলো। এছাড়া ফ্রেঞ্চ রেভলিউশন, গাইড টু দ্য লেকস, দ্য এক্সকারশন এবং একদম তার পস্থুমাস প্রকাশনা পায় যেটা দ্য প্রিলিউড। নাও Romanticism and Wordsworth. Wordsworth has a great connection with Romanticism because he was the inaugurator of Romanticism in English literature. Actually, Romanticism was a 19th century literary movement and it was flourished in whole of the Europe. অনেকগুলো জিনিসের বিপক্ষে বা বিরুদ্ধে গিয়ে, যেমন করে ক্লাসিসিজম, নিও ক্লাসিসিজম, এজ অফ এনলাইটেনমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইগুলোর একটা অ্যান্টাগনিস্টিক লিটারারি, আর্টিস্টিক, মিউজিক্যাল ফোর্স হিসাবে রোমান্টিসিজমের সৃষ্টি হলো। আর সাহিত্যের ক্ষেত্রে যে আন্দোলন, তাকে ত্বরান্বিত করলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু এস.টি. কোলরিজ, এবং তাদের অবশ্যই লিরিক্যাল ব্যালাডস প্রকাশনা একটা আলাদা মাত্রা দিল। এবং উইলিয়াম ব্লেক, রবার্ট বার্ন, এরা অবশ্য প্রিকারসার্স অফ রোমান্টিসিজম, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের এই 19টি প্লাস 4 23টি কবিতার সংকলন রোমান্টিক যুগের সূচনা করে দিল। রোমান্টিক যুগের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটো বৈশিষ্ট্য হলো নেচার অ্যান্ড বিউটি। এখানে নেচারকে বিভিন্ন ফর্মে আমরা রোমান্টিক যুগে পাই। ফলে রোমান্টিক কবিতা হতে গেলে প্রকৃতি থাকতে হবে। প্রথমত হচ্ছে আউটওয়ার্ড নেচার, বাহ্যিক প্রকৃতি। 2 নম্বর সুপার ন্যাচারাল নেচার। 3 নম্বর ইনার অর সাইকি, আভ্যন্তরীণ প্রকৃতি। আউটওয়ার্ড নেচার আমরা ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে পাই, ম্যান অ্যাজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতির এই তত্ত্বে মানুষ ছিল প্রকৃতির একটি অংশ। নাম্বার 2 প্যান্থেইজম। প্যান্থেইজম হচ্ছে এক ধরনের বিশ্বাস, যে বিশ্বাসে কবি বিশ্বাস করতেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসের মধ্যে রয়েছে এবং প্রকৃতির নিজস্ব একটি সত্তা রয়েছে। তাই প্রকৃতির পূজারী তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং যে টাইটেল ওয়ার্ডসওয়ার্থকে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে পোয়েট প্রিস্ট অফ নেচার। নাম্বার 2 সুপার ন্যাচারাল নেচার। এটা কোলরিজের কবিতাগুলোতে পাই আমরা। অতি প্রাকৃত ভৌতিক প্রকৃতি, কুবলা খান, খ্রিস্টাবেল, এই সমস্ত কবিতায় সুপার ন্যাচারাল নেচারের রেফারেন্স রয়েছে। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার সুপার ন্যাচারাল রেফারেন্স রয়েছে বেশি পরিমাণে। ইনার এবং যে সাইকি, ইনার নেচার, সেটা ইয়াঙ্গার জেনারেশন পোয়েটস কিটস, সেলির কবিতায়ও আমরা পাই। নাম্বার 2 বিউটি। বিভিন্ন কবির কাছে সৌন্দর্য বিভিন্নভাবে প্রতিভাত হয়েছে। ওয়ার্ডসওয়ার্থের কাছে বিউটিজ অফ নেচার, হি হ্যাজ কল্ড দিজ বিউটিয়াস ফর্মস, ট্রিজ, মাউন্টেন, ভ্যালি, রিভার, এইগুলোর মধ্যে প্রাকৃতিক বহির্জগতের সঙ্গে সৌন্দর্য তিনি খুঁজে বেড়ানোর চেষ্টা করেছেন। কোলরিজ স্ট্রেঞ্জ বিউটি, অর্থাৎ অতিপ্রাকৃত জিনিসের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, বিস্ময়াবিষ্ট যে সৌন্দর্য, অসাম বিউটি, তাকে এক্সপ্লোর করেছেন। জন কিটস এক্সপ্লোর করেছেন সৌন্দর্য এবং সত্যকে সমার্থক হিসাবে। তিনি বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। ওড অন এ গ্রেসিয়ানান কবিতায় বলেছেন। তিনি এন্ডিমিয়ান কবিতায় বলেছেন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। পার্সি বেসি শেলি বলেছেন বিউটি লাইজ নট ইন দ্য বিউটিফুল অবজেক্ট বাট ইন দ্য বিহোল্ডার্স আই। তিনি তার মূল কবিতায় একই চাঁদকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের অধিকারিণী হিসাবে দেখিয়েছেন। তাহলে রোমান্টিক যুগে আমরা বাহ্যিক প্রকৃতি পাব এবং সেই প্রাকৃতিক একটা সৌন্দর্যকে তুলে ধরার একটা প্রয়াস রোমান্টিক কবিদের মধ্যে ছিল, তা পেলাম। অর্থাৎ যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক একজন কবি, তার কবিতায় নেচার, বিউটি, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আসবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই ভিডিওতে আমি রোমান্টিক যুগের মাত্র 8খানা বৈশিষ্ট্য দেখাচ্ছি। ফ্রেন্ডস, প্লিজ সি দ্য ভিডিও অন রোমান্টিসিজম, যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়েছি। 28খানা বৈশিষ্ট্য ওখানে আমি আলোচনা করেছি, এখানে মাত্র 8খানা। কল্পনা। রোমান্টিক যুগে কল্পনা একটি বড় জিনিস, যা
কবিদের কবিতাকে কবিতা করে তোলে, সাহিত্যকে সাহিত্য করে তোলে। এবং ইমাজিনেশন দু প্রকারের, এটা বিশদে আলোচনা করেছেন এস.টি. কোলরিজ তার বায়োগ্রাফিয়া লিটারেরিয়া বলে বইতে। দু প্রকারের ইমাজিনেশন, প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। প্রাইমারি ইমাজিনেশন সবার মধ্যে থাকে, সেকেন্ডারি ইমাজিনেশন ডিসিপেটস, ডিফিউজেস অ্যান্ড ডিজলভস টু রিক্রিয়েট, নতুন করে সৃষ্টি করতে সাহায্য করে। অর্থাৎ কবিতাকে সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলে, অথবা অসাধারণ অবিশ্বাস্য জিনিসকে বিশ্বাসযোগ্য করে তোলে যে কল্পনা শক্তি, সেটা হলো সেকেন্ডারি ইমাজিনেশন। নাম্বার 4, সাবজেক্টিভিটি। রোমান্টিক কবিরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরতেন। সেন্স অফ ওন্ডার 5 নম্বর পয়েন্ট, বিস্ময়ের বোধ তারা প্রকাশ করতেন। আনএক্সপেক্টেড বিউটিকে তারা তাদের কবিতায় গ্লোরিফাই করেছেন। লিরিসিজম এই কবিতার একটা বৈশিষ্ট্য। অনেক কবিতা রোমান্টিক যুগের সনেট, ব্যালাড ফর্মে লেখা, এবং সেগুলোর মধ্যে লিরিক্যাল কোয়ালিটি বেশিরভাগ কবিতায় আমরা পাই। ফ্রিকুয়েন্ট ইউজ অফ পার্সনিফিকেশন, সেটা আর একটা বৈশিষ্ট্য। প্রচুর পরিমাণে পার্সনিফিকেশন আমরা পাই, প্রাকৃতিক জিনিসগুলোকে, প্রাকৃতিক উপাদানগুলোকে ব্যক্তিত্ব আরোপণ করার একটা প্রবণতা দেখা যায়। নাম্বার 8, সেন্সুয়াসনেস। এটা আর একটা বড় উপাদান, কিটস শেলির কবিতায় বেশি পরিমাণে পেলেও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায়ও আমরা পাই। ভিজুয়াল ইমেজারি, অডিটরি ইমেজারি, ট্যাকটাইল সেন্সেশনস, অলফ্যাক্টরি সেন্সেশনস, এগুলোকে তাদের কবিতায় প্রচুর পরিমাণে তারা তুলে ধরেছেন। যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ আমরা পড়ব, ফলে এই রোমান্টিক বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, এটাই স্বাভাবিক। এই কবিতা সম্বন্ধে আমরা আরেকটু জেনে নেব। টাইপ অফ দ্য পোয়েম, অবভিয়াসলি ইট ইজ এ সনেট। সনেট কবিতা সম্বন্ধে এখানে বিস্তৃত আলোচনা আমি করছি না। প্লিজ সি দ্য ভিডিও অন সনেট, লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স। একদম ইন ডিটেল সনেট সম্বন্ধে আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি। সনেট হচ্ছে 14 লাইনের একটি ছোট কবিতা, এ শর্ট পোয়েম অফ 14 লাইন্স জেনারেলি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। এবং সনেট জেনারেলি 2 টাইপসের। এছাড়াও আমি আমার ভিডিওতে অনেক প্রকারের সনেটের আলোচনা ইন ডিটেলস করেছি। আমরা এই যে কবিতাটা পড়ব, এটা পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটে আমরা সাধারণতভাবে দুটো স্ট্যাঞ্জা পাই, অক্টেভ এবং সেস্টেট। অক্টেভে সাধারণতভাবে দুটো 4 লাইনের অংশ থাকে, তাদেরকে বলা হয় কোয়ার্টেন্টস, এবং সেস্টেটে দুটি আবার 3 লাইনের স্তবক থাকে, তাদের টারসেটস বলা হয়। কিন্তু এই ডিস্টিংশন সব জায়গায় তীব্রভাবে দেখা যায় না। মূল দুটি স্তবক পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে অক্টেভ এবং সেস্টেট। এবং পেত্রার্কান সনেটে সাধারণতভাবে যে রাইম স্কিম ব্যবহার করা হয়, এই কবিতাতেও ব্যতিক্রম ঘটেনি। এখানে যে রাইম স্কিম ব্যবহৃত হয়েছে এই কবিতায়, সেটি হলো এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি। অর্থাৎ এখানে অক্টেভ এবং সেস্টেট দুটি স্তবক পাচ্ছি। তাই এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটিকে আমরা একটি সনেট বলবো। সো দ্য টাইপ অফ দ্য পোয়েম ইজ এ সনেট, এ পেত্রার্কান সনেট অর ইটালিয়ান সনেট। কিন্তু শুধুমাত্র এই টাইপটা আলোচনা করলে আমরা সম্পূর্ণভাবে এই কবিতার টাইপ আলোচনা করতে পারবো না, কারণ এই কবিতাটাকে অনেকেই মোমেন্টারি পোয়েম বলে থাকেন। মোমেন্টারি পোয়েম কেন না, দিস পোয়েম ওয়াজ রিটেন ইনস্ট্যান্টলি বাই দ্য পোয়েট। কিন্তু কবিতার যে সংজ্ঞা দিয়েছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, দ্য ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এটা এই কবিতার ক্ষেত্রে সম্ভবত কবি মানেননি। তার কবিতা লেখার যে তত্ত্ব, সেটা সম্পূর্ণভাবে বোধহয় তিনি মানেননি। কারণ কি, তিনি ওই শহরের সৌন্দর্য দেখে এতটাই অভিভূত এবং হিপনোটাইজড হয়ে গিয়েছিলেন যে তিনি ডোভার যাওয়ার পথে, যেখান থেকে তিনি ফ্রান্স পাড়ি দেওয়া শুরু করবেন, হর্স ড্রন ক্যারেজে, ঘোড়ায় টানা গাড়িতে যেতে যেতেই এই কবিতাটি তাৎক্ষণিকভাবে মোমেন্টারিলি লিখে ফেলেছিলেন। এই জন্য এই কবিতাটাকে আমরা মোমেন্টারি পোয়েম বলে থাকি। এছাড়াও এই কবিতাটাকে অনেকেই এক্সেপশনাল বা আনইউজুয়াল পোয়েম বলেন। কিন্তু কেন না, আমরা
হোল অফ দ্য পোয়েটিক ক্যারিয়ার অফ ওয়ার্ডসওয়ার্থের একটাও বোধহয় এরকম কবিতা পাবো না যেখানে তিনি শহরকে গ্লোরিফাই করছেন। কারণ শহরের দূষণ, শহরের কনজেশন, পলিউশন, কন্টামিনেশন এবং এই যে ঘিঞ্জি ব্যাপার, ডিন অ্যান্ড বাসুল, চিৎকার চেঁচামেচি, এটা কবি পছন্দ করতেন না। তাই তো তিনি লেক ডিস্ট্রিক্টে গিয়ে থাকতেন, প্রকৃতির কোলে থাকতেন। কিন্তু এই কবিতায়, আনলাইক আদার পোয়েমস, হি হ্যাজ গ্লোরিফাইড দ্য লন্ডন সিটি। যেহেতু লন্ডন শহরের সৌন্দর্যকে তিনি এই কবিতায় বর্ণনা করছেন, তাই অনেকে এই কবিতাটিকে এক্সেপশনাল বা আনইউজুয়াল পোয়েম বলে থাকেন। তবে এক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু লন্ডন শহরের শহুরে বৈশিষ্ট্যগুলোকে তিনি কিন্তু গ্লোরিফাই করেননি। অ্যাজ এ নেচার পোয়েট, অ্যাজ এ রোমান্টিক পোয়েট, হি হ্যাজ গ্লোরিফাইড দ্য ন্যাচারাল বিউটিজ অফ দ্য সিটি লন্ডন। অর্থাৎ লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকেই তিনি গ্লোরিফাই করেছেন। আসলে তিনি কল্পনাও করতে পারেননি যে লন্ডন শহর, যা কিনা একটা স্মোকি, পলিউটেড একটা কমার্শিয়াল সিটি, সেই শহর অতি প্রত্যুষে এমন প্রাকৃতিক সৌন্দর্যের ডালি নিয়ে তার কাছে আবির্ভূত হবে। So the unexpected beauty of the city London led the poet to write this poem. So this is a kind of exceptional poem. And let us know about the title. আমি আগেই আলোচনা করেছি যে টাইটেলের ডেটটা নিয়ে একটু সমস্যা রয়েছে। অরিজিনালি অবশ্যই ডেট দেওয়া ছিল সেপ্টেম্বর 3, 1802, আমাদের টেক্সটেও তাই রয়েছে। কিন্তু যেহেতু তিনি প্রকৃতপক্ষে 31শে জুলাই 1802 সালে গিয়েছিলেন, সেই জন্য পরবর্তী এডিশনসগুলোতে এই ডেটটা কারেক্টেড এন্ড চেঞ্জড হয়ে গিয়েছিল। দ্য টাইটেল হিন্টস মোর অ্যাট দ্য মোমেন্ট অফ দ্য পোয়েটিক ক্রিয়েশন রাদার দ্যান ইটস থিম অ্যান্ড মেসেজ। কবিতার বিষয় কিংবা কবিতায় যে বার্তা কবি দিতে চেয়েছেন, তার চেয়েও এটা কোন মুহূর্তে কবিতাটা সৃষ্টি হয়েছিল সেই জিনিসটিকে ইন্ডিকেট করছে এই টাইটেল। থ্রু দ্য টাইটেল দ্য পোয়েট ট্রাইজ টু ক্যাপচার দ্য ম্যাজিক মোমেন্ট। সেই জাদু মুহূর্তটাকে তিনি ধরতে চেয়েছেন এই টাইটেলের মধ্য দিয়ে। হোয়েন দ্য কনজেস্টেড অ্যান্ড ফিলদি মেট্রোপলিস অফ লন্ডন ইজ ট্রান্সফর্মড ইন্টু এ স্প্লেন্ডিড ন্যাচারাল অর রাদার হেভেনলি সাইট। স্বর্গীয় প্রাকৃতিক চমৎকার দৃশ্যে রূপান্তরিত হয়ে গেছিল নোংরা ঘিঞ্জি লন্ডন শহর। The reference of the bridge acts like a key to ascertain the identity of the city. এখানে যে ব্রিজের নামকরণ, অর্থাৎ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই রেফারেন্সটাই নিশ্চিত করে বলে দিচ্ছে শহরের পরিচয়। আমরা লন্ডন শহর বলে বুঝে নিলাম। রিভার, টেমস রিভার, এখানে যে টাওয়ার, ডোমস, সবগুলো যে রেফারেন্স কবি দিয়েছেন সেগুলো নিশ্চিতভাবে আমাদের কাছে প্রামাণ্য হিসাবে পাচ্ছি। So the title is meaningful, unusual and records the unexpected wonderful experience of the poet. This is the Westminster Bridge, and let us know a few words about Westminster Bridge before starting the text. Westminster Bridge is a road and foot traffic bridge over the river Thames in London, linking Westminster on the west side and Lambeth on the east side. অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনের সঙ্গে লন্ডনের পশ্চিম প্রান্তকে এবং ল্যাম্বেথকে পূর্ব পাশে যুক্ত করছে। দ্য ব্রিজ ইজ পেইন্টেড প্রিডমিনেন্টলি গ্রিন। সাধারণতভাবে গ্রিন কালারটা এখানে বেশি নজরে আসে, কারণ এটাই হচ্ছে হাউস অফ কমন্সের কালার। দ্য ব্রিজ ফার্স্ট ওয়াজ ওপেন্ড অন 18 নভেম্বর 1750। 1750 সালের 18 নভেম্বর প্রথম এই ব্রিজ চালু হয়েছিল। কিন্তু আমরা যে কারেন্ট ব্রিজটা দেখতে পাচ্ছি এটা খারাপ হয়ে যায় মাঝে মিড 19th সেঞ্চুরিতে। তখন এটাকে নতুন করে সারাই করা হয় এবং ডিজাইন করেছিলেন টমাস পেজ, and opened on 24 May 1862. Now let us read the octet of the sonnet. First 8 lines আমরা পড়ব।
এবং রাইম স্কিম আমি আগেই আলোচনা করেছি, অন্তমিল বা চরণ মিল দেখে এই রাইম স্কিম হয়। যেহেতু এটা সনেট এবং সনেটের প্রথম 8 লাইন ফার্স্ট স্ট্যাঞ্জা, তাই এখানে যে ছন্দ ব্যবহৃত হয়েছে, রাইম স্কিম ব্যবহৃত হয়েছে, সেটা এ বি বি এ, এ বি বি এ। কিভাবে আসছে? ফেয়ার যদি আমরা এ ধরি, বাই হচ্ছে বি, বাই তার সঙ্গে মিল পাচ্ছি মেজেস্টি, এটা বি হয়ে গেল। ফেয়ার, ফেয়ারের সঙ্গে উইয়ার, উইয়ারের সঙ্গে বেয়ার, বেয়ারের সঙ্গে এয়ার, তাহলে ফেয়ার, উইয়ার, বেয়ার, এয়ার একই রকমের যেহেতু উচ্চারণ হচ্ছে, একই রকমের শব্দ ধ্বনিত হচ্ছে, তাই এগুলোকে এ নাম দিলাম। বাই, মেজেস্টি, লাই, স্কাই এগুলোকে বি নাম দিলাম। ফলে অন্তমিল দেখে এই রাইম স্কিম হয়ে গেল। ফলে এটা সনেটের অক্টেট পার্ট। So let us read the octet of the sonnet. Earth has not anything to show more fair, dull would he be of soul, who could pass by a sight so touching in its majesty. This city now doth like a garment wear, the beauty of the morning, silent, bare. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. So this is the 8th line of the sonnet. Earth has not anything to show. To show, this is the infinitive form, প্রদর্শিত করানোর মতো, to display. More fair means more beautiful, এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। কবি বলছেন পৃথিবীর এর চেয়ে বেশি সুন্দর জিনিস কিছুই নেই। নট এনিথিং মিন্স নাথিং। পৃথিবীর এর চেয়ে বেশি সুন্দর কিছুই নেই। মোর ফেয়ার অর ফেয়ারার, টু শো, এর চেয়ে বেশি সুন্দর জিনিস নেই দেখানোর মতো। কবি এখানে আর্থকে পার্সনিফাই করেছেন, যেন পৃথিবী মায়ের মতো প্রদর্শিত করায় তার মেয়েকে। কারণ মায়ের কাছে মেয়ে হচ্ছে সবচেয়ে তার সুন্দর আর সৌন্দর্যময় জিনিস, যেন দেখায়। তো পৃথিবীর এরকম দেখানোর আর কিছু নেই। দিস সিটি ইজ অ্যাজ ইফ দ্য ফেয়ারেস্ট থিং। এই জন্য কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করে কবি বলছেন পৃথিবীর এর চেয়ে বেশি সুন্দর জিনিস দেখানোর নেই, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। এখানে যেমন পার্সনিফিকেশন ব্যবহৃত হয়েছে, ঠিক তেমনি ভাবে আরো একটি অলংকার ব্যবহৃত হয়েছে, সেটা হলো এক্সাজারেশন। কবি কিন্তু অতিরঞ্জিত করে বলছেন সত্যি কি পৃথিবীর এর চেয়ে বেশি সুন্দর জিনিস নেই? তাহলে আমরা এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে গিয়ে লন্ডন শহর দেখার জন্য সবাই আবির্ভূত হতাম বা যেতাম, বেড়াতে যেতাম, এবং আর অন্য কোথাও যেখানে পাহাড়ের উপরে কিংবা সমুদ্রের পাড়ে কিংবা জঙ্গলে আর কোথাও বেড়াতে যেতাম না। আসলে কবি এই সকালবেলায় সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছেন, তিনি এখানে বাড়িয়ে বলছেন। আসলে এক্সাজারেশন নতুন কোনো ব্যাপার নয় রোমান্টিক কবিদের কাছে। তিনি ড্যাফোডিলস কবিতায়ও এভাবে বলেছেন, 10,000 saw I at a glance, 10,000 ড্যাফোডিলস ফুল আমি একসঙ্গে দেখেছিলাম, এক পলকে দেখেছিলাম। ফলে এখানেও ঠিক তেমনি বাড়িয়ে বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এখানে এক্সাজারেশন বা হাইপারবোল অলংকার রয়েছে, দুটি অলংকার রয়েছে, এবং আর্থকে তিনি পার্সনিফাইও করেছেন। সেই জন্য প্রথম বাক্যেই একটা গুরুত্বপূর্ণ বাক্য, এবং এখানে কবির আনএক্সপেক্টেড বিউটি যেটা পরিদর্শন করেছেন সে ব্যাপারে তিনি আমরা বুঝতে পারছি। এবং হি ওয়াজ হিপনোটাইজড অ্যান্ড মেসমেয়ারাইজড অ্যাজ ইফ, তিনি যেন বিমোহিত সম্মোহিত হয়েছিলেন লন্ডন শহরের এমন রূপ দেখে। এখানে কোলন রয়েছে, তারপরে কোলন রয়েছে, এই দুটো লাইন উইদাউট কমা তিনি এনজেমমেন্ট ব্যবহার করেছেন। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি। ডাল মানে নিরস একজন ব্যক্তি, তিনি হবেন একজন নিরস ব্যক্তি। অফ সোল, সোল মানে স্পিরিট, আত্মিকভাবে, আত্মিকভাবে তিনি হবেন একজন বোকা ব্যক্তি। ডাল মিন্স ননসেন্স, নিরস, ড্রাই। হু কুড পাস বাই, যিনি অতিক্রম করে চলে যাবেন। এ সাইট,
একটা দৃশ্য সো টাচিং, এতটাই স্পর্শী, মর্মস্পর্শী, ইন ইটস মেজেস্টি, মেজেস্টি মিন্স ম্যাগনিফিকেন্স অর গ্র্যান্ডার, অর্থাৎ দৃশ্যময়তার দিক দিয়ে চমৎকার এই দৃশ্য না দেখে যিনি এড়িয়ে চলে যাবেন তিনি হবেন একজন ইনসেন্সিবল, আনএস্থেটিক পারসন, নান্দনিকভাবে নীরস ব্যক্তি। অর্থাৎ পৃথিবীর সুন্দরতর আর কিছু দেখাবার নেই, পাশ কাটিয়ে যে চলে যায় অন্তর থেকে, অফসোল, আত্মিকভাবে অন্তর থেকে সে নিঃস্ব, মহিমায় রাজকীয় এই মরমী দৃশ্য না দেখে, অর্থাৎ মরমী দৃশ্য, রাজকীয় দৃশ্য, চমৎকার দৃশ্য না দেখে যিনি চলে যাবেন তিনি হবেন একজন বোকা ব্যক্তি। দিস সিটি, তাহলে কাকে না দেখে চলে যাবেন? এই শহরটাকে। দিস সিটি নাও ডোথ, ডোথ হচ্ছে আর্কাইক ইউজ, আগেকার দিনে ব্যবহার করা হতো। ডোথ মিন্স ডাজ। দিস সিটি নাও ডোথ, এই শহরটা এখন লাইক এ গার্মেন্ট উইয়ার, অ্যাকচুয়ালি ডথ উইয়ার মিন্স উইয়ার্স, পরিধান করেছে। এখানে এমফ্যাসিস দেওয়ার জন্য কবি এটা ব্যবহার করেছেন, গুরুত্ব আরোপ করেছেন, জোর দিয়েছেন। এটা আবশ্যিকভাবে, নিশ্চিতভাবে বোঝানোর জন্য। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার, কবি যেন বলছেন যে হ্যাঁ, এই শহরটা নিশ্চিতভাবেই পোশাকের মতো করে পরিধান করেছে। উইয়ার মানে পরা, উইয়ার মানে পুট অন, গার্মেন্ট, গার্মেন্ট মিন্স ড্রেস অর অ্যাপারেল। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, কি পড়েছে? সকালের। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই শহরটা এখন পোশাকের মতো করে। এখানে পোশাকের মতো করে যেখানে বলা হচ্ছে, লাইক শব্দ সহযোগে এখানে সিমিলি অলংকার ব্যবহার করা হয়েছে। লাইক শব্দ সহযোগে আমরা জানি তুলনা করা হয়, ফলে ফিগার বেসড অন সিমিলারিটিজ। পোশাকের সঙ্গে শহরটার সৌন্দর্যকে তুলনা করা হয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ ইকুয়ালস টু গার্মেন্ট অর ড্রেস অর অ্যাপারেল। কে পরেছে? শহরটা পরিধান করেছে। তাহলে শহরকে যেন মেয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, সকালবেলায় স্নান করার পরে যেন শাড়ি পরেছে, শাড়িটা যেন হচ্ছে দ্য বিউটি অফ দ্য মর্নিং। ফলে আরো একটি পার্সনিফিকেশন আমরা পেলাম, সেটা হচ্ছে এই শহর যা পার্সনিফাইড হয়েছে। দ্য সিটি ইজ পার্সনিফাইড। সাইলেন্ট, বেয়ার, নীরব, এবং বেয়ার মিন্স নগ্ন। অ্যাকচুয়ালি বেয়ার মানে নিষ্কলুষ, আনস্টেইনড, নেকেড। কিন্তু এই শহরকে কেন নেকেড, আনটেইন্টেড, আনস্টেইনড বলা হয়েছে? কারণ কবি যখন আর্লি মর্নিং এ ডোভার যাচ্ছিলেন, ব্রিজের উপর দাঁড়িয়ে যে চিরাচরিত লন্ডন শহর দেখে থাকেন, এখন তা তিনি দেখছেন না। তিনি দেখছেন ইট ইজ ফ্রি ফ্রম সাউন্ডস, ফ্রি ফ্রম স্মোক, ফ্রি ফ্রম স্মোগ। ধোঁয়া, কলহ, চিৎকার চেঁচামেচি কিংবা কনজেশন রহিত একটি স্বর্গীয় শহর। ফলে চেনা জিনিস এখন যেন কবির কাছে অচেনা লাগছে। তাই সেকেন্ডারি ইমাজিনেশনের সাহায্য নিয়ে তিনি এমন চমৎকার দৃশ্যকে তুলে ধরেছেন। এবং সেই শহর এখন যেন পোশাক পরেছে, কিসের পোশাক? দ্য বিউটি অফ দ্য মর্নিং। বিউটি অফ দ্য মর্নিং ইজ দ্য ড্রেস অ্যাজ ইফ। সাইলেন্ট, বেয়ার। ফলে এই দুটো হেভি ওয়ার্ড, সাইলেন্ট এবং বেয়ার, ব্যবহৃত হয়েছে এই কবিতায়। এবং এই দুটি শব্দকে ব্যবহার করার মধ্য দিয়ে কবি বোঝাচ্ছেন দ্য সিটি ইজ পার্ট অফ নেচার নাও। এই শহরটা এখন একটা প্রকৃতির অংশ, এই শহরটা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এই শহরের শহুরে উপাদানের জন্য কবি কিন্তু এই শহরকে গ্লোরিফাই করছেন তা নয়, গৌরবান্বিত করছেন, এই শহরের সৌন্দর্যকে তুলে ধরছেন তা নয়। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। কবি
ব্রিজের উপর দাঁড়িয়ে দেখছেন ম্যানমেড ইনস্টিটিউশনস গুলো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। অনেকগুলো জাহাজগুলো টেমস নদীতে। টাওয়ার্স বলতে এখানে কিন্তু ব্রিজ থেকে দেখতে পাওয়া যায় টাওয়ার্স অফ লন্ডন, তাকে ইন্ডিকেট করছে। ফলে এখানের মিনার লন্ডনের ঐতিহাসিক সেই টাওয়ার, এটি একাদশ শতাব্দীতে টেমস নদীর উত্তর দিকের তীরে নির্মিত হয়েছিল এবং এখনো অবধি এটি রাজ পরিবারের দপ্তর। ফলে ইট ইজ দ্য অফিস অফ দ্য রয়্যালটি, সেই টাওয়ারের রেফারেন্স এখানে আমরা পাচ্ছি। শিপস, টাওয়ার্স, ডোমস বলতে মূলত গম্বুজকে বোঝায়। দ্য ডোম অফ সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ ইন্ডিকেটেড হিয়ার। এবং আমরা ডরোথি ওয়ার্ডসওয়ার্থের যে ডায়েরি, যে ডেসক্রিপশন, সেখানেও কিন্তু এই সেন্ট পলস ক্যাথিড্রালের রেফারেন্স রয়েছে। আর্কিটেকচারালি the rounded top of a construction is called domes. Here it is St. Paul's Cathedral, which was built in 7th century by the architect Christopher Wren. Till 1967 it was the tallest building and the most prominent landmark in London. ডরোথি তার জার্নালে ওই ডোমস বলতে সেন্ট পলস ক্যাথিড্রালের উল্লেখ করেছেন। থিয়েটার্স, এখানে থিয়েটার বলতে বিশেষ করে লন্ডন তো থিয়েটারের জন্য বিখ্যাত। ইন দ্য 19th century দ্য কনভেন্ট গার্ডেন, রয়্যাল অপেরা হাউস আর দ্য ফেমাস থিয়েটার হাউসেস অফ লন্ডন, যেটা ব্রিজ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, সেই থিয়েটারগুলোর রেফারেন্স তিনি উল্লেখ করেছেন। অ্যান্ড টেম্পল মানে যদিও মন্দির, কিন্তু এখানে টেম্পল বলতে চার্চেস গুলোকে বোঝানো হচ্ছে, গির্জাকে বোঝানো হচ্ছে। ফলে টেম্পল is an area of central London in the vicinity of Temple's Church. Temple's চার্চের আন্ডারে যে এলাকা তাকে বলা হয় টেম্পলস। It is also a well-known landmark of London. লন্ডনের অন্যতম দিকচিহ্ন এটি। ফলে টেম্পল, চার্চ, থিয়েটার, ডোমস বলতে সেন্ট পলস ক্যাথিড্রালের ডোমস, গম্বুজ, টাওয়ার্স, লন্ডন টাওয়ার্সের টাওয়ার্স এবং শিপস, এই সব কিছু ম্যানমেড ইনস্টিটিউশনস লাই। দ্য ভার্ব ইজ লাই মানে রয়েছে, থেকেছে। লাই মানে থাকা, লাই মিনস রিমেইন, এক্সিস্ট। কোথায় অবস্থান করছে? ওপেন আনটু দ্য ফিল্ডস। ওপেন মানে দৃশ্যমান হয়ে, আনঅবস্ট্রাক্টেড, বাধাহীন ভাবে। অর্থাৎ অন্য সময়ে লন্ডন শহরের এই দৃশ্যগুলো দেখতে চাইলে দেখতে পাওয়া যাবে না। তার কারণ ধোঁয়া এবং দূষণ এই চূড়াগুলোকে, ডোমস, থিয়েটার্স, টেম্পলস গুলোকে দৃশ্যমান করায় না। কিন্তু এখন কবি দেখতে পাচ্ছেন এইগুলো রয়েছে মুক্ত অবস্থায়, বেয়ার, ওপেন অ্যান্ড ম্যানিফেস্টেড অবস্থায়। কোথা পর্যন্ত? ওপেন নট অনলি টু দ্য ফিল্ডস, কবি আনটু কথাটা ইচ্ছা করেই ব্যবহার করেছেন। আনটু দ্য ফিল্ডস, প্রান্তর পর্যন্ত, মাঠ পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ পর্যন্ত। অর্থাৎ একটা তিনি যে স্ফিয়ারটা এখানে এঁকেছেন সেটা হচ্ছে ল্যান্ড, স্কাই অ্যান্ড ওয়াটার। ফলে ওয়াটারস্কেপ, ল্যান্ডস্কেপ অ্যান্ড স্কাইস্কেপস, এভরিওয়্যার দেয়ার ইজ দ্য ভিজিবিলিটি। কবির কাছে দৃশ্যমান হচ্ছে এই তিনটি স্তর। ফলে এখানে তিনি ভিজুয়াল ইমেজারি এঁকেছেন, সেন্সুয়াসনেসের প্রয়োগ ঘটিয়েছেন, তিনি এক্সাজারেশনের প্রয়োগ ঘটিয়েছেন। তিনি বলছেন যে ম্যানমেড ইনস্টিটিউশনস গুলো, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস গুলো একদম প্রান্তর পর্যন্ত দৃশ্যমান এবং আকাশ পর্যন্ত। অল ব্রাইট, সবকিছুই উজ্জ্বল। ব্রাইট মানে চকচক করছে, শাইনিং, অ্যান্ড গ্লিটারিং, স্পার্কলিং, ডাজলিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। অর্থাৎ সকালের এই সৌন্দর্য, নিঃশব্দ, অনাবৃত জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যমঞ্চ আর গির্জাগুলো প্রান্তরের দিকে আকাশের সন্নিধানে প্রকাশিত হয়ে রয়েছে, ধূমহীন বাতাসে,
সবকিছুই ঝলমল এবং উজ্জ্বল আলোকে ধৃত, আলোকে ধুয়ে যাচ্ছে চরাচর যেন। ফলে কবি এই একটা আইরনি ব্যবহার করেছেন, সেন্স অফ আইরনি, দ্যাট দ্য মেট্রোপলিস অফ লন্ডন ইজ পলিউটেড অ্যান্ড ফুল অফ স্মোক অ্যান্ড ফগ, দ্যাট ইজ কল্ড স্মোগ। ধোঁয়াশায় পরিপূর্ণ থাকে, তাই দৃশ্যমান হয় না, কিন্তু এমন একটা দৃশ্য যা স্বর্গীয় অনুভূতি এনে দেয়। এই দৃশ্য দেখে কবি এতটাই সম্মোহিত এবং বিমোহিত হলেন যে তিনি এই কবিতা লিখে ফেললেন, এবং যেখানের প্রথম লাইনে তিনি উল্লেখ করলেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর চেয়ে সুন্দর জিনিস নেই দেখানোর মতো। অর্থাৎ কবির কাছে মনে হচ্ছে এই লন্ডন শহর এবং তার এই সৌন্দর্য সবচেয়ে সুন্দর পৃথিবীর জিনিস। তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো যেন এই লন্ডন শহর। তাহলে কবিতাটি আমাদের আপাতভাবে মনে হবে একটা আনইউজুয়াল পোয়েম, কিন্তু কবি কিন্তু শুধুমাত্র শহুরে সৌন্দর্যকে বর্ণনা করেননি, তিনি এখানে দেখিয়েছেন শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, ইচ অ্যান্ড এভরি ম্যান-মেড ক্রিয়েশনস আর অ্যামালগামেটেড উইথ দ্য ন্যাচারাল বিউটিজ। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং কেন স্মোকলেস? না, তিনি যে আর্লি মর্নিং এ জার্নি করছেন সেটাই আসলে এখানে ইঙ্গিত পেয়েছে। দ্য এয়ার ইজ স্মোকলেস অ্যাজ দ্য ইউজুয়াল ডোমেস্টিক অ্যাক্টিভিটিজ অফ লাইটিং ওভেন হ্যাজ নট স্টার্টেড স্টিল দেন, অ্যান্ড স্মোক ইজ নট বিলোয়িং আউট অফ দ্য চিমনিজ, চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না, এবং মিলস, ফ্যাক্টরিজ আর ইয়েট টু স্টার্ট। ফলে ইঞ্জিন, মিল, ফ্যাক্টরি এখনো শুরু হয়নি, মানুষের দৈনন্দিন কাজকর্ম শুরু হয়নি, সেই জন্যই ধোঁয়াহীন বাতাসে, ধোঁয়াহীন আকাশে সবকিছু দৃশ্যমান হচ্ছিল। এবং ডরোথি তো তার ডায়েরিতে উল্লেখই করেছেন যে অ্যান্ড দে স্প্রেড আউট এন্ডলেসলি। ফলে আকাশ এবং মাঠ এই দুটি শব্দ সকালের এই সৌন্দর্যকে আরো মহিমান্বিত করেছে, এবং প্রাকৃতিক এই জিনিসের রেফারেন্সের মধ্য দিয়ে এই কবিতাটিকে একটি উল্লেখযোগ্য রোমান্টিক কবিতা হিসাবেই প্রমাণ করেছে। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের অক্টেট পার্ট বুঝতে কোনো অসুবিধা হলো না। আমরা নেক্সট ভিডিওতে সেস্টেট এবং এই কবিতার আরো বেশ কয়েকটি লিটারারি ডিভাইস, পোয়েটিক ডিভাইস সহ কবিতার আলোচনা নিয়ে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।